নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, একটু এই যে স্বপ্নিল বাংলা বলতে গিয়ে হঠাৎ চোখটা পড়ে গেল কল্পতরু বাংলা সমগ্র। একটু বলে রাখি, একটু নস্টালজিয়া হয়ে গেল। হঠাৎ করে ভিডিও করতে এসে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। কেন বলো তো বন্ধু? এই যে এগিয়ে আসছে তিন যে ডেটটা 3-3 আমার জীবনের একটা মানে কি বলবো, মানে হতভাগ্য হলে যেটা হয়, দুর্ভাগ্য জীবনে নেমে আসলে যেটা হয়, এই 3-3 যে বিষয়টা আছে, এই 3-3 আমার জীবনে কেন একটা দুঃখের দিন। কারণ এই মার্চ মাসের 3 তারিখে কিন্তু আমার বাবা ইহলোক ছেড়ে পরলোকের পথে কিন্তু যাত্রা করেছিলেন। কেন নস্টালজিয়া হয়ে গেলাম? এই যে হাতের লেখাটা কল্পতরু বাংলা সমগ্র, এটা আমার বাবার হাতের লেখা। বাবা নিজে এই হাতের লেখাটা লিখে গেছিলেন আমার বোর্ডে। সেই কারণে আমি হাতের লেখাটা কখনোই কিন্তু মুছিনি। পরবর্তীকালে চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে স্বপ্নিল বাংলা, কিন্তু এই হাতের লেখাটা আমি মুছিনি, সেই জায়গাটা কিন্তু রেখে দিয়েছি। কারণ প্রথম যখন চ্যানেল করেছিলাম কল্পতরু বাংলা সমগ্রতেই করেছিলাম, এটা আমার বাবার নিজেরই হচ্ছে লেখা, সেই কারণে রেখেছিলাম। এই তানটাও ওনারই লেখা, সেই কারণে এই জায়গাটা কখনোই কিন্তু মুছি না, ওইভাবেই কিন্তু রয়ে গেছে। এই জন্য হঠাৎ স্বপ্নিল বাংলা বলতে গিয়ে লেখাটা দেখে হঠাৎ কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলাম। মার্চের 3 তারিখে কিন্তু বাবা গত হয়েছিলেন। আসছে আলোচনা, সেটা হবে, বিভিন্ন কথা প্রসঙ্গে বলবো। কিন্তু আজকের পড়ানোর বিষয়ে চলে আসি। দেখো বন্ধু, আজকের যে বিষয়টা আজকে রেখেছি, যে আগেকার দিনে অর্থাৎ আগের দিনে অর্থাৎ আজ থেকে 200-500 বছর আগে কি হতো, এই যে ডয়ে বিন্দু রকে ঢয়ে বিন্দু কে কি লেখা হতো এবং কেন হতো। এই যে আগেরকার দিনে কিন্তু এই ডয় বিন্ডরা ঢয় বিন্ডরা কিন্তু ছিল না। বাংলা বর্ণমালা খুলবে, বাংলা বর্ণমালায় স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন 1855 সালে বর্ণ পরিচয় যখন প্রথম খণ্ড তিনি বের করেছিলেন, তখন প্রথম সংস্করণে, তখন কিন্তু কি ছিল বলতো বন্ধু? এই ডয় বিন্দু এবং ঢয় বিন্দু কিন্তু ছিল না। ক্লিয়ার? তাহলে কি হতো? তাহলে এই দুটো বর্ণের কাজ কিভাবে করা হতো, এটা একটা প্রশ্ন। তাহলে এলো কি করে, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। দেখো বন্ধু, তোমাদের বোঝাই, এই যে ডয় বিন্ডু বা ঢয় বিন্ডু, এটা সংস্কৃতও কিন্তু নেই। সংস্কৃত বর্ণমালা খুলবে, সংস্কৃত বর্ণমালা কিন্তু ঢয় বিন্ডু বা ঢয় বিন্ডু বলে কোনো বর্ণ কিন্তু নেই। টোটাল যেটা কি রয়েছে, ড রয়েছে আর ঢ রয়েছে। ক্লিয়ার? তাহলে কাজটা কিভাবে করা হতো? তাহলে সংস্কৃতের আমাদের কাজ না, বাংলা নিয়ে আসলে কাজ। তাহলে তখন এই বর্ণমালার উচ্চারণ আমরা কিভাবে করা হতো, কাজটা কি করে চালানো হতো একটু দেখাই। ধরো আমি লিখলাম হচ্ছে বড়াই, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটা চরিত্র হচ্ছে বড়াই। ক্লিয়ার? এই যে ব ডয় বিন্দু রয়কার হস্যই, বড়াই আধুনিক যুগে লিখছি। তো আগে কি লেখা হতো? আগে এই জিনিসটাকে লেখা হতো, কি লেখা হতো আগেরকার দিনে? আগেরকার দিনে লেখা হতো ব ডয়াকার রস্যই। কি লেখা হতো? ব ডয়াকার রস্যই। তাহলে উচ্চারণ কি করা হতো? বড়াই? না, উচ্চারণ কিন্তু বড়াই করা হতো না। উচ্চারণ কি করা হতো? উচ্চারণ কিন্তু বড়াই করা হতো। উচ্চারণ বড়াই করা হতো। এবার তোমাদের প্রশ্ন যে স্যার এখানে তো ডয় বিন্দু নেই, তাহলে কেন বড়াই উচ্চারণ করা হতো? ব্যাপারটা বলে রাখি, ঠিক আছে? আরো দুটো উদাহরণ দিই, তারপরে কিন্তু ব্যাপারটা বলি, ক্লিয়ার হবে। কি রকম ভাবে? ধরো বড়, এই যে আমরা এখন বড় বানান লিখছি ব ডয় বিন্দু রয়ে ওকার। ক্লিয়ার? এখনকার দিনে আগে কি কি লেখা হতো? এটা বড় ব ড, কি লেখা হতো? বড়। তাহলে এর উচ্চারণ কি বড করা হতো? না, বড়ই করা হতো। কি করে হতো বোঝাচ্ছি। তারপরে ধরো ডাব, এখন কি লিখছি? ডাব বানান ডয়াকার ব, ডাব। আগেরকার দিনে ডাব বানান কি লেখা হতো? ডয়াকার বয় কিন্তু লেখা হতো। এবার খেয়াল করো, তিনটে জায়গায় এখানে ড ড ড, তিনটে জায়গায় ড আছে। ক্লিয়ার? এবার ডটাকে বোঝাইতে আবার ঢয়ে যাচ্ছি। তাহলে এই যে তিনটে জায়গায় ড লিখেছি, তাহলে আমি এখানটায় কেন ডয় বিন্দু ব রাই উচ্চারণ করব, আর এখানটায় কেন ড কে ডয় উচ্চারণ করব? ব্যাপারটা বোঝায়। যখন এই যে ডটা যখন কোন শব্দের প্রথমে বসে থাকবে, ডটা যখন শব্দের কোন প্রথমে বসে থাকবে, তখন তার উচ্চারণ ডই হবে। কি বললাম? ড যখন কোন শব্দের প্রথমে বসে থাকবে, তখন তার উচ্চারণটা কিন্তু ডই হবে। তাই এর উচ্চারণটা কি বলতো? ডাবই হবে। ডাব, ডাব প্রথমে বসেছে, তাই উচ্চারণ কিন্তু ডাব। তাই আগেরকার দিনেও ডাব বানান এরকম লেখা হতো, এখনকার দিনে এরকম হয়, এবং উচ্চারণটা একই রকম থাকে। কিন্তু আগেরকার দিনে বড় বানান ব, এই যে দেখো শুধু কি লেখা হতো? শুধু লেখা হতো কিন্তু ড, শুধু লেখা কিন্তু ড, কিন্তু তাকে উচ্চারণ করা হতো কি? বড়। তাকে উচ্চারণ করা হতো কি? বড়। তাহলে কেন এই যে রয়ের উচ্চারণটা আসতো? আসলে বন্ধু, যদি ডটা
যদি ডটা কোনো শব্দের মিডিলে বা শেষে বসে, যদি ডটা কোনো শব্দের মিডিলে বা শেষে বসে, তাহলে তার উচ্চারণ কি যাবে? র হয়ে যাবে, র হয়ে যাবে। বোঝা গেল? তখন তার উচ্চারণ এই যে র, র, ঠিক আছে, এই র হয়ে যাবে। তাই তখন এর উচ্চারণ হয়ে যাবে বড়। কি হয়ে যাবে? বড়। এর উচ্চারণটা তখন কিন্তু বড় রর মতন হয়ে যাবে। তাহলে এখানটায় কি হলো? ব ডয়াকার হচ্ছে বড়াই না। বললাম কি, ড যদি শব্দের শেষে বসে বা মিডিলে বসে, তখন তার উচ্চারণ কিন্তু ড থাকবে না, তখন তার উচ্চারণ হয়ে যাবে কিন্তু র। উচ্চারণটা কি হয়ে যাবে? র। তাই এর উচ্চারণ হয়ে যাবে কিন্তু বড়াই। এর উচ্চারণ কি হয়ে যাবে? বড়াই। কিন্তু ড যেহেতু শব্দের প্রথমে বসে আছে, তাই শব্দের প্রথমে বসে থাকলে কিন্তু তার উচ্চারণ কিন্তু আর কিন্তু র হবে না, ডই কিন্তু হবে। তাই এর উচ্চারণটা কিন্তু হয়ে যাবে ডাব। এইভাবে আগেরকার দিনে যারা পাঠক ছিল তারা বুঝে নিতেন শব্দের প্রথমে যদি ড থাকে তাকে ডই উচ্চারণ করতে হবে, আর পরে বা শেষে যদি বসে তাহলে তাকে র উচ্চারণ করতে হবে। এবার চলে আসি ঢয়বিন্ডের ক্ষেত্রে সেম জিনিস। এর ক্ষেত্রে কিন্তু সেম জিনিস। এর ক্ষেত্রে যদি সেম হয়, অর্থাৎ এ যদি শব্দের প্রথমে বসে থাকে, যদি এরকম বসে থাকে, ধরো ঢাক, ঢয়াকার ক, এর যদি প্রথমে এরকম ভাবে বসে থাকে, তাহলে এর উচ্চারণ কিন্তু ঢাকি হবে। এর উচ্চারণ কি? ঢাকি হবে। শব্দের প্রথমে বসে থাকলে ডয়ের উচ্চারণ যেমন ড, ঢয়ের উচ্চারণ কিন্তু তেমন কি? ঢ, অর্থাৎ ঢাক। কিন্তু যদি শব্দের দ্বিতীয়তে বা শেষের দিকে বসে, তখন কিন্তু র উচ্চারণ হয়ে যাবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আষাঢ়, মাসের নাম, আ মূর্ধন্য ষয়াকার, এই দেখো ঢয়বিন্দ র, আষাঢ়। তাহলে এটা কি? আষাঢ়। অর্থাৎ এর উচ্চারণটা কিন্তু কি হয়ে যাচ্ছে বলো তো? কিন্তু র হয়ে যাচ্ছে। অর্থাৎ ড বলো আর ঢ বলো, দুটো বর্ণই আগেরকার দিনে প্রাচীন কালে যদি শব্দের প্রথমে বসে থাকতো তারা ড বা ঢ হিসাবে উচ্চারিত হতো, আর শব্দের পরে বসলে, অর্থাৎ প্রথম বর্ণে না বসে দ্বিতীয়, তৃতীয় বা শেষে বসলে তখন কিন্তু র হয়ে যেত। তাই এটা ডাবি হবে আর এটা ঢাকি হবে। কিন্তু পরে বসলে পরে কি হচ্ছে? ব, এটা ড হলো বড়াই উচ্চারণ হবে, ব ড হলো এটা কিন্তু বড় উচ্চারণ কিন্তু হবে। কিন্তু শব্দের প্রথমে বসে ঢাক, তাই উচ্চারণ কিন্তু ঢাকি হবে। আর আষাঢ়, এর উচ্চারণ দেখো, এই যে আষাঢ় ডয়বিন্ডরা, আগেরকার দিনে কিন্তু ফোঁটা দিয়ে হতো না। আগেরকার দিনে কি লেখা হতো? আ মূর্ধন্য ষয়াকার, এরকম ঢ লিখে রেখে দেওয়া হতো। কিন্তু উচ্চারণ কি? এর উচ্চারণ কিন্তু আষাঢ় না, আষাঢ়ি করা হতো, আষাঢ়ি করা হতো। এবং এখনো দেখবে সংস্কৃততে এই বানানটাই লেখা হয়, ফোঁটা দেওয়া হয় না। কারণ সংস্কৃতে ডয়বিন্দ বা ঢয়বিন্দ র বলে কিন্তু কোনো র নাই। ড দিয়েই কিন্তু ডয়বিন্দ রয়ের কাজ চালানো হয়, ঢ দিয়ে কিন্তু ঢয়বিন্দ রয়ের কাজ চালানো কিন্তু হয়। দেখো আমরা এটা বলছি বিন্দু শূন্য নয় বলে, এটাও বলছি বিন্দু শূন্য নয় বলে, ঠিক আছে? এটা বিন্দু কিন্তু র, অর্থাৎ ওই যে বয়ের নিচে ফোঁটা দিয়ে যেটা বলি বয় বিন্দু র, ওকে শুধু র বলা উচিত। একে ডয় বিন্দু র, একে ঢয় বিন্দু র, বা উচ্চারণে এটা কি তাড়িত ব্যঞ্জন বলে। এর উচ্চারণটা এমন ভাবে যে জিহ্বা যেন দাঁতকে তাড়া করে, এরকম র র র র, দেখো তাড়া মারছে এরকম। আর স্মুথ র যেটা হবে, রণিত বর্ণ যেটা, তরল স্বর যেটা, সেটা হচ্ছে তরল শুধু র, ঠিক আছে? যেমন সরল, তরল, ঠিক আছে? বাংলা দেখো জিহ্বা কিন্তু তাড়া দেয় না, তাই ওটা অটোমেটিকই বোঝা যায় রণিত বর্ণ বা সরল ভাবে ওই রটা কিন্তু উচ্চারিত হয়। আর এটা কিন্তু জিহ্বার আগাটা দাঁতের মূলকে কিন্তু তাড়া দেয়। তাহলে আশা করছি আমাদের বোঝাতে পারলাম যে আগেরকার দিনে ডয়বিন্দ র বা ঢয়বিন্দ র না থাকলেও তাহলে এই শব্দ দেখে কি করে বোঝা যেত? এর উচ্চারণটা রই করতে হবে, আর এর উচ্চারণটা কিন্তু এই যে ড বা ঢ করতে হবে। আরেকবার সামারাইজ করে দিই, যদি শব্দের প্রথমে ড বা ঢ বসে থাকে তার উচ্চারণ কিন্তু সেম থাকবে, ড বা ঢ, যেমন ডাব বা ঢাক। আর যদি শব্দের দ্বিতীয় বা শেষে চলে যায় তখন তার উচ্চারণ কিন্তু র হয়ে যাবে। এটা প্রাচীন কালের রীতি, র হয়ে যাবে। তাই ব ডয়াকার হর্ষ এর উচ্চারণ হবে কিন্তু কি হয়ে যাবে বলতো? বড়াই। ঠিক তেমন ব ড এর উচ্চারণ হবে কিন্তু বড়। এইভাবে পাঠক কিন্তু বুঝে নিত। যেমন আ মূর্ধন্য ষয়াকার ড, এর আষাঢ় নয়, আষাঢ়, আষাঢ়, এইভাবে কিন্তু বুঝে নিত। কিন্তু বর্তমানে ফোঁটা দিয়ে কিন্তু লেখা হচ্ছে। আশা করছি বন্ধু প্রাচীন কালে কত বড় একটা সমস্যাকে পাঠক কত মানে একবার ধ্যান রেখে সমাধান করতো সেটা সহজভাবে বোঝাতে পারলাম। তারপরে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বন্ধু আমাকে তোমরা মেসেজ করবে, ফোন করবে, তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু আসবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত, প্রত্যেকেই ভালো থাকো। নমস্কার বন্ধু।